আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, আগামী ঈদ নিজ দেশে করবে রোহিঙ্গারা, বললেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এই ঈদে না হোক আগামী ঈদে রোহিঙ্গারা তাদের নিজের দেশে ঈদ করবে এই প্রত্যাশা করি। তাই জাতিসংঘের মহাসচিবকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছি, দেখি তিনি কি করতে পারেন। এরপর জানাবো, আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৫০ নেতাকর্মী গ্রেপ্তার। চট্টগ্রামে অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ছাত্রলীগের ৫০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ দিবাগত রাত বৃহস্পতিবার দিবাগত রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এদিকে কেউ দেশবিরোধী চক্রান্তে লিপ্ত হলে কঠোর হস্তে দমন করা হবে, বললেন মামুনুল হক। বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, পৃথিবীতে কোনো উন্নত ও স্থিতিশীল রাষ্ট্রে মানবাধিকার অফিস কেউ করতে দেয়নি। বাংলাদেশকে কেউ যদি মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারের রাজনৈতিক দল নেই, তাই তাকে বিপদে ফেলব। তাদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থান গড়ে তুলব। এবারে জানাবো, হাসিনা এবং শেখ সেলিমের মধ্যে বিরোধ ছিল, বললেন সোহেল তাজ। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ বলেছেন, শেখ হাসিনা এবং শেখ সেলিমের মধ্যে বিরোধ ছিল। তাদের পরিবারের মধ্যে কয়েকটি গ্রুপ ছিল। এদিকে লাখো লাখো রোহিঙ্গার ইফতারে পদদলিত হয়ে বৃদ্ধের মৃত্যু। কক্সবাজারের উখায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের মহাসচিবের সঙ্গে লাখো লাখো রোহিঙ্গাদের ইফতার মাহফিলে পদপিষ্ট হয়ে নেয়ামতুল্লাহ নামে এক রোহিঙ্গা বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরও অন্তত ২ জন। এবং সর্বশেষ জানাবো, প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে খালু গ্রেপ্তার। বগুড়ার শাহজাহানপুরে শারীরিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে খালু হাসান আলী ৩৩কে গ্রেপ্তার করা হয়েছে। আজ রাতে উপজেলার শাকপালা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই দিন নির্যাতিত নারীর মা শাহজাহানপুর থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার আজ প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। আগামী ঈদ নিজ দেশে করবে রোহিঙ্গারা, বললেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এই ঈদ না হোক আগামী ঈদ রোহিঙ্গারা নিজের দেশেই করতে পারবেন বলে প্রত্যাশা রাখি। শুক্রবার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে সব কথা বলেছেন তিনি। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, রোহিঙ্গাদের দুঃখ দেখে সমাধান করতে জাতিসংঘ মহাসচিব এসেছেন। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের তাদের দেশে ফেরাতে সারা দুনিয়ার সঙ্গে লড়াই করতে হবে। এ সময় তিনি আরো বলেছেন, আমরা সবাই চাই প্রতি ঈদে নামাজ শেষে দাদা দাদি নানা নানির কবর জিয়ারত করতে চাই, কিন্তু এখন পারছেন না। তাই আগামী ঈদ নিজ দেশে করার আশা করছি। রোহিঙ্গাদের কথা শোনার জন্য মহাসচিব ক্যাম্পে এসেছেন, আপনাদের কথা শুনছেন। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে লাখো রোহিঙ্গা জনগোষ্ঠীর সম্মানে আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা ও সেনাপ্রধান সহ দেশি বিদেশি সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করছে যাতে করে রোহিঙ্গারা তাদের দেশে ফেরত যেতে পারে। এজন্য প্রধান উপদেষ্টার বলিষ্ঠ নেতৃত্বে জাতিসংঘের মহাসচিবকে বাংলাদেশে আমন্ত্রণ জানানো হয়েছে। বাংলাদেশে আমন্ত্রিত হওয়ার পর জাতিসংঘের মহাসচিব তিনি সমস্ত কিছু দেখভাল করলেন, ঘুরলেন ফিরলেন। জাতিসংঘের মহাসচিব রোহিঙ্গাদের দুর্দশা দেখে তিনি বলেছেন, রোহিঙ্গাদের খাদ্য নিরাপত্তার ব্যবস্থা জাতিসংঘের মহাসচিবই করবেন। এটি বাংলাদেশের জন্য খুবই একটি স্বস্তির সংবাদ, যা অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ পেল। বিষয়টি আমাদের জন্য অত্যন্ত স্বস্তিদায়ক একটি সংবাদ।
আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৫০ নেতাকর্মী গ্রেপ্তার। চট্টগ্রামে অপারেশন ডেভিল হান্টে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৫০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার দিবাগত রাত পর্যন্ত সারা চট্টগ্রাম জুড়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার বিএনপির গণসংযোগ শাখা থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন ডাবলমুরিং মডেল থানার আসামি রুবেল, রমজান আলী, আব্দুল মালেক, জীবন চক্রবর্তী, টুটুল মিয়া, ইয়াসিন সোহেল, সুমন আদিত্য শীল, নিলয়, রানা, বায়েজিদ বোস্তামি থানার আসামি শহীদুল ইসলাম শহীদ, আহসান হাবিব, রেজাউল ওরফে রুমন, হালিশোর থানার আসামি ফয়সাল আফসার, জিসান, সাব্বির হোসেন সহ অনেকেই। এছাড়াও কর্ণফুলী থানার আসামি শিকলবাহা ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদ, পাঁচলাইশ মডেল থানার আসামি বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের শিক্ষা এবং মানব সম্পদ এবং সাবেক মন্ত্রী হাসান মাহমুদ, বিশ্বস্ত সহযোগী খন্দকার আলম বাবর, চান্দগাঁও থানার আসামি আকরাম হোসেন, নজরুল ইসলাম, রফিকুল ইসলাম, মেঘা আক্তার, জেসমিন আক্তার, রায়হান সাকিব, রাশিদ, শাহরিয়ার, লাভলু দাস, মোজাম্মেল হক নাইম, আকবর শাহ থানায় আসামি সাকিব ওরফে কাউসার আহমেদ সাকিব সহ অনেকেই। এডিসি গণসংযোগ মাহমুদা বেগম জানান, নগরীতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে গত ২৪ ঘণ্টায় ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস চট্টগ্রামে যাবেন এবং সঙ্গে জাতিসংঘ মহাসচিবও যাবেন এবং সেখানে তারা যার কারণে সেখানে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ কারণে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। কেউ দেশবিরোধী চক্রান্তে লিপ্ত হলে কঠোর হস্তে দমন করা হবে বললেন মামুনুল হক। বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, পৃথিবীতে কোনো উন্নত ও স্থিতিশীল রাষ্ট্রে মানবাধিকার অফিস কেউ করতে দেয়নি, আমেরিকাও দেয়নি, ভারতও দেয়নি। অন্তর্বর্তীকালীন সরকার তাকে দুর্বলতার সুযোগ নিয়ে কেউ যদি এই বাংলাদেশ বিরোধী চক্রান্তে লিপ্ত হয়, বাংলাদেশের মানুষ তাকে কঠোর হস্তে দমন করবে। শুক্রবার ১৪ মার্চ বাংলাদেশ খেলাফতে মজলিস আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেছেন। ইফতার মাহফিলে উপস্থিত আমন্ত্রিত মেহমানদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। রাজধানীর পল্টন ফার্স্ট হোটেল অ্যান্ড রিসোর্টের রাজনীতিবিদ, কূটনীতিবিদ ও ওলামায়ে কেরাম ও বিশিষ্টজনদের সম্মানে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতারে আসা অতিথিদেরকে স্বাগত জানিয়ে পরিচয় করে দেন দলের মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমেদ। মামুনুল হক বলেন, আজকে একটি উন্মুক্ত ও স্বাধীন পরিবেশে রমজানুল মোবারক উদযাপন করছি। দীর্ঘদিন বাংলাদেশ ও বাংলাদেশের মানুষকে স্বদেশে পরবাসীর মতো আমাদের জীবনযাপন করতে হয়েছে। মুক্ত অবস্থায় বন্দিত্বের অভিশাপ নিয়ে আমাদের চলাফেরা করতে হয়েছে। আমরা সঠিকভাবে দেশে বসবাস করতে পারিনি। আমাদের সবসময় একটা ভীতি ও আতঙ্কের মধ্য দিন কাটাতে হয়েছে। আমরা বর্তমান সময়ে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে বসবাস করছি, যেটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যু যে আমরা বর্তমান বাংলাদেশে অত্যন্ত সুন্দর ও সাবলীলভাবে বসবাস করার সুযোগ পাচ্ছি। এটি বর্তমান সরকারের কল্যাণেই হচ্ছে। তবে বর্তমান সরকারে কোনো রাজনৈতিক ম্যান্ডেট না থাকার কেউ যদি মনে করেন এই সরকারের বিরুদ্ধে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে সরকারকে বেকায়দায় ফেলবেন, তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ বসে থাকবে না। তাদেরকে শাস্তি নিশ্চিত করাই হবে আমাদের অন্যতম প্রধান কাজ। শেখ হাসিনা এবং শেখ সেলিমের মধ্যে বিরোধ ছিল বললেন সোহেল তাজ। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ বলেছেন, শেখ হাসিনা শেখ সেলিমের মধ্যে বিরোধ ছিল। শেখ পরিবারের মধ্যে কয়েকটি গ্রুপ ছিল। শেখ হাসিনা ও শেখ সেলিমের বিরোধের বিষয়টি যাতে মানুষ বুঝতে না পারে সেজন্য শেখ সেলিমের সঙ্গে সোহেল তাজের দ্বন্দ্বের বিষয়টি আলোচনায় নিয়ে আসা হয়। এ বিষয়ে সম্প্রতি মুখ খুললেন সোহেল তাজ। যুগান্তর মাল্টিমিডিয়ায় দেওয়া একান্ত সাক্ষাৎকারে শেখ পরিবারের সঙ্গে নিজেদের সম্পর্কের টানাপোড়েন, রাজনীতিতে আওয়ামী লীগের ভুল এবং হাসিনা সরকারের নানা অনিয়ম ও দুর্নীতি নিয়ে মুখ খুলেছেন সোহেল তাজ। সাক্ষাৎকার নিয়েছেন হাসান সাইদুল। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকা অবস্থায় শেখ ফজলুল করিম সেলিম আপনাকে শারীরিকভাবে হেনস্থা করেছে বলে রাজনীতিতে আলোচনা আছে। বিষয়টি সত্যি কিনা এমন প্রশ্নে সোহেল তাজ বলেছেন, শেখ সেলিমের সঙ্গে আমার যে
ঘটনাগুলো আপনারা শুনেছেন সেগুলো বানোয়াট ঘটনা। আমার মন্ত্রণালয় অনেক হাই বাজেটের মন্ত্রণালয়। এখানে আনসার ছিল, বিডিআর ছিল, পুলিশ ছিল, কারো ব্যবস্থা নিল কোস্টগার্ড ছিল। বৃহৎ পরিসরে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এখানে বাজেট কিন্তু অনেক। এই মন্ত্রণালয় কিন্তু অনেক মানুষের চোখ নাক কন্টাক্টগুলো পাওয়ারের জন্য। আমি চেয়েছিলাম এগুলো যাতে ঠিকভাবে কাজ করে, কিন্তু আমি বিভিন্ন জায়গা থেকে নোটিশ করেছি একটি প্রভাবশালী মহল, বিশেষ করে একটি পরিবারের সদস্যরা এখানেই প্রভাব খাটাতে চেষ্টা করছে। এরপরেই তাদের সঙ্গে আমার দ্বন্দ্ব বেঁধে যায় এবং আমি বুঝতে পারি যে তারা দেশটাকে সর্বনাশের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমার কথা তারা শুনতো না। বিষয়টি তাদের সঙ্গে মতবিরোধের পরে আমি পদত্যাগপত্র জমা দিয়েছিলাম।